হ্যালো, ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে আমাদের কমেন্ট করে জানান আপনারা। আশা করছি আপনারা পিডিএফ দেখতে পাচ্ছেন। যদি দেখতে পান তাহলে আমাকে জানান প্লিজ। যদি দেখতে পান তাহলে আমাকে জানান। 4 জন জয়েন হয়েছে। হ্যালো, ওয়েলকাম চবির মন্ডল, অয়শ্রী দাস, সাগরিকা বসু, মৌমিতা কর্মকার, বৈশাখী চ্যাটার্জি, সবাইকে ওয়েলকাম। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন? যদি দেখতে এবং শুনতে পান তাহলে আমাকে জানান প্লিজ কমেন্ট করে। মৌসুমী খাতুন ওয়েলকাম, শাহিন বিশ্বাস ওয়েলকাম। আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? দেখতে এবং শুনতে পেলে আমাকে বলুন। গুড ইভিনিং সাগরিকা বসু, দেখতে এবং শুনতে পাচ্ছেন? অডিও এবং ভিডিও ক্লিয়ার? বলুন প্লিজ, জানান আমাকে। অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা জানান আমাকে। ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করছি। গুড ইভিনিং স্যার, ভেরি গুড ইভিনিং মৌসুমী খাতুন, শাহিন বিশ্বাস, ইয়েস, ওকে। আমরা আজকে যেটা আমরা পড়বো, মৌমিতা কর্মকার, ওকে ক্লিয়ার। আমরা আজকে যেটা আমরা পড়বো এখন আমরা, সেটা হচ্ছে পেপার 1। পেপার 1 এর আমরা লজিক্যাল রিজনিং এর ইন্ডাকটিভ আর্গুমেন্টটা পড়বো। এর পরের ক্লাসটা হবে আমাদের এসএলএসটি এবং ইউজিসি নেট পেপার 2 ইংলিশ লিটারেচারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাস থেকে, মানে পোর্শন থেকে। ঠিক আছে, তাই তার আগে আমি একটু ইন্ট্রোডাকশনটা সবার সঙ্গে করে নিই। আমার নাম সৌরভ ভট্টাচার্য, আমি ইউজিসি নেট পেপার 1 এবং ইংলিশ লিটারেচার এবং পিএসসি আর এসএলএসটি একজন এডুকেটার। আমাদের এই যে কোর্সটা মেনলি পেপার 1 এর জন্য। পেপার 1 এ আমাদের সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হয়, সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই নোট দেওয়া হয়। তার সঙ্গে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস, আনলিমিটেড মক টেস্ট, এমসিকিউ প্র্যাকটিস সম্পূর্ণই করানো হয়। এবং আপনারা যে অ্যাডমিশন নেন, এখন আমাদের অফার চলছে। আপনারা পেপার 1 এর জন্য বা পেপার 2 এর জন্য অ্যাডমিশন নিতে পারেন। দেখবেন এই দেখুন, এইভাবে আমাদের সব কোর্সগুলো করানো হয়েছে। আপনারা যখন অ্যাডমিশন নেবেন, নোটস আর ভিডিও ক্লাস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। প্লাস আমাদের কি করানো হচ্ছে, প্লাস আমাদের লাইভ ক্লাসও করানো হচ্ছে। সুতরাং আপনাদের কোনো প্রবলেম হবে না। পুরো চ্যাপ্টার ওয়াইজ আমাদের এখানে সব করানো হয়। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কোথায়, একদম আমাদের লজিক্যাল রিজনিং এ। আমাদের অ্যাপে পড়ানো হয়, স্টাডি ডিটিএন অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, লজিক্যাল রিজনিং দেখতে পাচ্ছেন? বলুন, দেখতে পাচ্ছেন কিনা? লজিক্যাল রিজনিং দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? বেশ, তাহলে আমরা শুরু করছি। দেখুন, আমাদের যেটা আছে লজিক্যাল রিজনিং, এখানে আমাদের পড়ানো হয়েছিল কতদূর পর্যন্ত? আমাদের পড়ানো হয়েছিল আপ টু ডিডাকটিভ আর্গুমেন্ট। এবার আমরা যেটা পড়বো সেটা আমরা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। যারা আগের দিন ক্লাসটা করতে পারেননি তারা রেকর্ডিং দেখে নিতে পারবেন। প্রত্যেকটা ক্লাসেরই আমাদের রেকর্ডিং থাকে। আমরা ডিডাকটিভটা খুব ভালোভাবে বুঝেছিলাম। এবং কারো কোনো অসুবিধা আছে আগের দিনের পড়ানো থেকে? ডিডাকটিভ আর্গুমেন্ট থেকে কারো কোনো অসুবিধা আছে থাকলে বলুন। ডিডাকটিভ আর্গুমেন্ট থেকে কারো কোনো অসুবিধা থাকলে বলুন। কারোর কোনো অসুবিধা আছে ডিডাকটিভ আর্গুমেন্ট থেকে? বলুন, কারো কোনো অসুবিধা? তাহলে ইন্ডাকটিভটা শুরু করবো। আমরা ইন্ডাকটিভ আর্গুমেন্টটা শুরু করবো। কারো কোনো প্রবলেম আছে? নাই, তাহলে আমরা শুরু করছি। ওকে, বেশ, ঠিক আছে। দেখুন, প্রথম যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ইন্ডাকটিভ আর্গুমেন্টের বাংলা কি? ইন্ডাকটিভ আর্গুমেন্টের বাংলা হলো আরোহ অনুমান। আরোহ অনুমান। ডিডাকটিভ অবরোহ, আর এটা হচ্ছে আমাদের আরোহ অনুমান। আরোহ অনুমান বলতে কি বোঝায়? আমরা ডিডাকটিভে পড়েছিলাম যে প্রথমে একটা থিওরি থাকবে, সেইটাকে আমরা উদাহরণের মাধ্যমে ভেরিফাই করব। আর ইন্ডাকটিভ এটার অপোজিট। আমরা উদাহরণের মাধ্যমে আমরা কি করব? আমরা থিওরি তৈরি করব। যেমন ছিল ডিডাকটিভে কি, যে সকল মানুষ হয় মরণশীল। এটা একটা সবার জানা কথা, এটা ধ্রুব সত্য। আমরা শিখা দিলাম কি, রাম যদি হয় মানুষ সেও মরছে, শ্যাম যদি মানুষ হবে সেও মরবে। এইভাবে আমরা কি করি, থিওরিটাকে ভেরিফাই করি। আর ইন্ডাকটিভ হচ্ছে তার অপোজিট। ইন্ডাকটিভ বা আরোহ অনুমানে আমরা থিওরি তৈরি করব। আমরা যখন উদাহরণ দেখে যখন আমরা পুরো
জেনারেলের দিকে যাবো, অর্থাৎ আমরা যখন বিশেষ বা পার্টিকুলার বা স্পেসিফিক থেকে যখন আমরা জেনারেল বা ইউনিভার্সালের দিকে যাব। ধরুন আমরা দেখলাম যে রাম সে আগুনে হাত দিল, তার হাত পুড়ে গেল। শ্যাম আগুনে হাত দিল, তার হাত পুড়ে গেল। মধু আগুনে হাত দিল, তার হাত পুড়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে মানুষ বা যে প্রাণী আগুনে হাত দেবে তার হাত পুড়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমরা লাস্টেরটা কি করলাম, থিওরি আনলাম একটা। ওকে, সেই জিনিসটা এটা হচ্ছে আমাদের কি ইন্ডাকটিভ, ইন্ডাকশন করছি আমরা। আমরা কি করছি, ইন্ডাকশন করছি। আমরা আরোহ, অবরোহ মানে কি নিচের দিকে যাওয়া, আর আরোহ আরোহণ থেকে আরোহণ এসছে। আরোহণ মানে কি আমরা উপর দিকে যাচ্ছি। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন এটা। দেখুন প্রথম লাইন কি বলছে, ইন্ডাকটিভ আর্গুমেন্ট, when we arrive at a conclusion from two or more premises। বলছে যখন আমরা দুই বা ততোধিক যুক্তিবাক্য বা প্রিমাইস থেকে যখন আমরা কি করি, কনক্লুশনে যাই বা সিদ্ধান্তে যাই। আগেরটাই কি ছিল, দুটি যুক্তিবাক্য একটি সিদ্ধান্ত থাকবে, আর এখানে কি হবে, এখানে দুই বা ততোধিক যুক্তিবাক্য এবং একটি সিদ্ধান্ত থাকবে। ঠিক আছে, তাহলে কি দুটো বা তার বেশি যুক্তিবাক্য থেকে যখন আমরা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি তখন তাকে বলা হবে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাসপেক্ট অফ নেচার, এটা প্রকৃতির দেখার উপর নির্ভর করছে। ইন্ডাকটিভ রিজনিং, দ্য কনক্লুশন ডিপেন্ডস অন দ্য ইউনিফর্মিটি অফ নেচার, মানে কি প্রকৃতির একরূপতার উপর এর নির্ভর করছে। মানে কি আমরা যখন প্রকৃতির একটা রূপ দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্মিটি অফ নেচার বারবার প্রশ্ন আছে, কোন রিজনিং হয়, ইন্ডাকটিভ হয়। আমি এটা হাইলাইট করে দিচ্ছি। বলছে যখন আমরা প্রকৃতির, ধরুন আমরা দেখলাম যে প্রকৃতির একরূপতা বলতে কি বোঝায়, আমি শর্ট করে আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনি দেখলেন যে কলকাতায় আমি সাদা রাজহাঁস দেখেছি, লন্ডনে আমি সাদা রাজহাঁস দেখেছি, রাজস্থানে আমি সাদা রাজহাঁস দেখেছি। সুতরাং পৃথিবীর যত রাজহাঁস আছে সব সাদা। এই যে এটা আমরা বললাম, এটাকে আমরা প্রকৃতির এক রূপ দেখেছি। কালোও তো থাকতে পারে, নীলও থাকতে পারে, গোলাপিও থাকতে পারে, অবশ্যই পারে। কিন্তু আমরা প্রকৃতির এক রূপ দেখে বললাম কি পৃথিবীর সমস্ত রাজহাঁস হয় সাদা। এখানে আমাদের একটা ফ্যালাসি চলে আসে। সেই ফ্যালাসিটা কি, সেই ফ্যালাসিটা হচ্ছে আমাদের একটা ফ্যালাসি আমাদের এই টপিকেই আছে। সেই ফ্যালাসিটা আমরা দেখবো যে যেখানে দেখবো কি আমরা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি মাত্র একটা জিনিসের উপর কেন্দ্র করে। যেমন ধরুন আপনি গেলেন কোথাও, ধরুন গেলেন কোন এক স্টেশনে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আমরা ব্যাগটা চুরি হয়ে গেল। আমরা বললাম কি অমুক জায়গার সমস্ত মানুষই হলো চোর। আমরা কি একজন দেখে আমরা কিন্তু পুরোটা বিশ্লেষণ করে দিলাম, মানে পুরোটা বিচার করে দিলাম। তেমনি এখানে আমরা প্রকৃতির একটা রূপ দেখে আমরা কি করছি, পুরোটাকে জেনারেল করে দিচ্ছি। সেইটা হচ্ছে আমাদের কি ইন্ডাকটিভ রিজনিং। এটা মনে রাখবেন, আমরা ডিডাকটিভ বললাম কি, ডিডাকটিভ জেনারেল পার্টিকুলার, অর্থাৎ জেনারেল বা স্পেসিফিক বা সামান্য থেকে বিশেষের দিকে যাত্রা। আর এটা হবে আইপিজি। আইপিজি কথা অর্থ কি, যে ইন্ডাকটিভ পার্টিকুলার জেনারেল। আই পি জি মানে আমরা পার্টিকুলারতে জেনারেলের দিকে যাচ্ছি। আই ফর ইন্ডাকটিভ, পি অর্থাৎ কি পার্টিকুলার, আর জি ফর জেনারেল। মানে আমরা উদাহরণের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, উদাহরণের মাধ্যমে আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ থিওরিতে। যেমন দেখুন উদাহরণটা গেলে বুঝতে পারবেন আপনি, ইট ইজ আনসার্টেন, এটা কিন্তু সত্য নয়। ডিডাকটিভ আর্গুমেন্ট যেমন ছিল কি সত্য, কারণ সকল মানুষ হয় মরণশীল, এটা একদম 100% সত্য। কিন্তু আমি বলে দিলাম যে পৃথিবীর সমস্ত রাজহাঁসই হয় সাদা, এটা কিন্তু কখনোই 100% সত্য হতে পারে না। উদাহরণে যখন পড়বো তখন আমরা ভালো বুঝতে পারবেন। এটা 100% শিওর নয়। দ্য মোর প্রিমাইসেস দ্য স্ট্রঙ্গার দ্য আর্গুমেন্ট, যত যুক্তিবাক্য হবে তত আর্গুমেন্টটা আমাদের স্ট্রং বা শক্তিশালী হবে। এই জিনিসটা কি হবে আমি বলে দিচ্ছি। ধরুন আপনাকে বলা হলো যে অমুক লোকটা চোর, তার প্রমাণ দাও। আপনি কি বললেন, যে যখন জিনিসটা চুরি হয় তখন সে ওই জায়গায় ছিল, এটা একটা বললেন প্রমাণ। তখন আপনার একজন বললো তাই হয় নাকি, চুরির জায়গায় থাকলে সে চোর হয়ে গেল, আমি তো 10 মিনিট আগে ওখানে ছিলাম, আমিও চোর বলছিস তো আমাকে। না, তারপরে শোনো, তারপরে সে আমাকে বলেছিল আগের দিন যে ওই জিনিসটা আমাকে দাও, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তা হলো, তারপরে কি, তারপরে দেখুন চুরির মালটার ওর উপরে, ওর চুরির মালের ওপর ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তাহলে এতগুলো প্রমাণ দিলাম, তাহলে এবার বলুন যুক্তিটা আমার, ওই যে চোর, সে যুক্তিটা কি আমার মজবুত হলো কি হলো না? অবশ্যই হলো। যত যুক্তি বাক্য থাকবে তত কিন্তু কি হবে, ইন্ডাকটিভ আর্গুমেন্ট আরো শক্তিশালী হবে। বুঝতে পারলেন কি বললাম লাইনটা? মানে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন সিআইডির একটা এপিসোড চলছে, एसीपी प्रद्युमन बोल যে दया मुझे लगता है कि वो ही
খুনি হ্যাঁ পাতা লাগাও। তখন দয়া বলছে यस सर, हाँ वही खूनी है, मैंने पता लगा लिया। बोलते कैसे पता लगा लिया? क्योंकि सर उसके साथ पिछले रात उसके साथ बहुत झगड़ा हुआ था और उसने खून की हुमकी भी दी थी, ठीक है, और वो जो उसका मर्डर वेपन है, जो हथियार है, वो उसके घर पे ही था। ये देखिए ये लोग सब बोल रहा है, लेकिन এতগুলো পয়েন্ট বললো, তারপরে বললো কি হ্যাঁ ও হচ্ছে খুনি। ওরকম করে একটা কারণ নিয়ে তো কিছু হয় না। যত যুক্তি বাক্য আমার থাকবে তত কিন্তু আমার কি হবে, আর্গুমেন্টটা স্ট্রং হবে। ঠিক আছে, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি জায়গা অবধি? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন ক্লিয়ার না ক্লিয়ার নয়? যতটা বললাম আপনারা বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি আমাকে বলুন, ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো এবার উদাহরণটা কি আছে নোটে, আমাদের সেই উদাহরণটা আমরা দেখিনি তা করতে করতে। এক্সাম্পল, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ বিয়ার্ডেড অ্যান্ড হি ইজ আ ফিলোসফার। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি, তার দাড়ি আছে এবং সে হয় একটা দার্শনিক। প্লেটো ইজ বিয়ার্ডেড অ্যান্ড হি ইজ আ ফিলোসফার। প্লেটোরও দাড়ি আছে, সেও একজন দার্শনিক। অ্যারিস্টটল ইজ বিয়ার্ডেড অ্যান্ড হি ইজ এ ফিলোসফার। অ্যারিস্টটলও একজন দাড়িযুক্ত মানুষ, সেও ফিলোসফার। সুতরাং দেয়ারফর অল বিয়ার্ডেড ম্যান আর ফিলোসফার। সুতরাং যত রাজ্যের দাড়িযুক্ত মানুষ আছে সবাই হচ্ছে কি দার্শনিক। তাহলে এবার বলুন আপনারা এখানে এতগুলো উদাহরণ দেখেছে বলে এই কনক্লুশনে গেল। এ যতগুলো দেখেছে এ শুধুমাত্র দাড়িওয়ালা বলতে কেবল দেখেছে রবীন্দ্রনাথকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে। এবার সেই দেখে কনক্লুশন করে দিল যে সুতরাং পৃথিবীর সকল দাড়িযুক্ত মানুষই হচ্ছে কি দার্শনিক, সে বলে দিল। ঠিক আছে, এটা প্রকৃতির এক রূপ দেখেছে বলে সেটা হলো। নেক্সট দেখুন এখানে কি বলছে। নেক্সট এখানে বলছে, এই উদাহরণে দেখুন আপনি কি বলছে এখানে। এখানে দেখুন এটা বলা হয়েছে এটা ইট ইজ আনসার্টেন নট 100% ট্রু। এটা কি 100% শিওর পৃথিবীর সকল দাড়িযুক্ত মানুষ কি ফিলোসফার হয়? বলুন পৃথিবীর সকল দাড়িযুক্ত মানুষ কি ফিলোসফার হয়? কেউ কেউ তো আমার মতো হয়, আমারও দাড়ি আছে, তবে আমি ফিলোসফার? মোটেও না। তাহলে কি এটা কখনোই 100% শিওর নয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে যখন আমরা সিদ্ধান্তে উপনীত হই তখন সেটি আমাদের ইন্ডাকটিভ রিজনিং হয়। এটি প্রকৃতির একরূপতার উপর নির্ভরশীল। ইন্ডাকটিভ রিজনিং ইজ দ্য কনক্লুশন ডিপেন্ডস অন দ্য ইউনিফর্মিটি অফ নেচার। ঠিক আছে, প্রকৃতির একরূপতার উপর নির্ভরশীল। ইট ইজ আনসার্টেন নট 100% শিওর। যত যুক্তিবাক্য বেশি হবে তত এই যুক্তি শক্তিশালী হবে। এটিতে আমরা বিশেষ থেকে সামান্যের দিকে ধাবিত হই। বিশেষ থেকে সামান্য অর্থাৎ কি? আমাদের বিশেষ কথা অর্থ হচ্ছে পার্টিকুলার বা স্পেসিফিক। যেটা স্পেসিফিক মানে যেটা একজনের ক্ষেত্রে প্রযোজ্য, আর সামান্য মানে কি জেনারেল বা ইউনিভার্সাল, যেটা সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে, এখানে দেখুন উদাহরণটা আপনারা দেখুন। এখানে উদাহরণটা কি বলছে? উদাহরণটা বলছে এখানে যে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ বিয়ার্ডেড। রবীন্দ্রনাথ ঠাকুর হন দাড়িযুক্ত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই একজন মানুষ, স্পেসিফিক বিশেষ মানুষের ক্ষেত্রে বলা হয়েছে। প্লেটো তাই একজন মানুষ বিশেষ, ঠিক আছে। তারপরে কি স্পেসিফিক বা পার্টিকুলার মানুষ, অ্যারিস্টটল পার্টিকুলার মানুষ। এবার যখন সিদ্ধান্ত এলো দেয়ারফর সুতরাং করে যখন থিওরি তৈরি হচ্ছে তখন বলছে কি অল বিয়ার্ডেড ম্যান, সমস্ত। সমস্ত মানে কি সমস্ত দাড়িযুক্ত কমিউনিটিকে এখানে বোঝানো হলো, অর্থাৎ ইউনিভার্সাল বা জেনারেল করে দেওয়া হলো। বুঝতে পারলেন তাহলে কি আইপিজি মানে কি? আইপিজি মানে হলো ইন্ডাকটিভ পার্টিকুলার টু জেনারেল। এই যে ইন্ডাকটিভ পার্টিকুলার টু জেনারেল। আমি এবার হাতে স্ক্রিন দিয়ে দেখাচ্ছি। কোথায় গেল? স্ক্রিনে হাত দিলাম আর উড়ে গেল। হ্যাঁ, ইন্ডাকটিভ পার্টিকুলার টু জেনারেল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন বিষয়টা কি? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন আমাকে, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি আমাকে বলুন। এক্সাম্পল কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর হন দাড়িযুক্ত এবং তিনি দার্শনিক। প্লেটো হন দাড়িযুক্ত এবং তিনি দার্শনিক। অ্যারিস্টটল হন দাড়িযুক্ত এবং তিনি দার্শনিক। অতএব সকল দাড়িযুক্ত মানুষ হল দার্শনিক। তাহলে এটা কি সবচেয়ে 100% ট্রু? এটা বলুন, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেনি? কারোর কোনো অসুবিধা, কারোর কোনো রকম একটু জিজ্ঞাসা থাকলেও আমাকে বলুন। কারোর কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলুন। কারোর কোথাও কোনো অসুবিধা, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলুন, বলুন।
কারো কোনো অসুবিধা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলুন। একজনেরই যদি কোনো ডাউট থেকে থাকলে আমাকে বলুন। ক্লিয়ার? তাহলে কারো কোনো ডাউট নেই। বেশ, ঠিক আছে। নেক্সট দেখুন, এবার আসছে কি স্ট্রং আর্গুমেন্ট, উইক আর্গুমেন্ট। স্ট্রং আর্গুমেন্ট এবং উইক আর্গুমেন্ট। স্ট্রং এবং উইক আর্গুমেন্ট বলতে কি বোঝায়? বলছে যে when arguments for an ascending premises are 50% plus, বলছে যখন আর্গুমেন্ট গুলো 50% প্লাস হবে। জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি, যখন আর্গুমেন্ট আমাদের 50% প্লাস হবে তখন তাকে বলা হবে কি, তখন তাকে বলা হবে আমাদের স্ট্রং আর্গুমেন্ট। 50% প্লাস মানে কি, অর্ধেকের থেকে বেশি, মোর দ্যান হাফ, মোর দ্যান হাফ। যখন অর্ধেকের থেকে বেশি যখন প্রিমাইসেস থাকবে তখন তাকে বলা হবে স্ট্রং আর্গুমেন্ট। কেমন, যেমন ধরুন উদাহরণটা দেখে নিন আপনারা। বলছে দেয়ার আর 10 পেন্স ইন দ্য ব্যাগ, একটি ব্যাগে 10টি পেন আছে, একটি ব্যাগে 10টি পেন আছে। ঠিক আছে, ভালো করে বুঝুন উদাহরণটা, স্ট্রং আর্গুমেন্টটা বুঝুন। একটি ব্যাগে 10টি পেন আছে। এবার আপনাকে বলা হলো যে পেনগুলো কি কি কালির আছে সেটা আমাকে একটু বলতো। ঠিক আছে, ধরুন এই 10টি পেন আছে এখানে, এটা একদম একটা হান্ডি, এই হান্ডির মধ্যে ধরুন 10টি পেন আছে। ঠিক আছে, এইবার আপনাকে বলা হলো যে 10টি পেনের মধ্যে এই 10টি পেন কি কি কালার আছে বল। আপনি এবার কি করলেন, আপনি প্রথমে পেনটা বার করলেন, দা ফার্স্ট পেন ইজ রেড, প্রথম পেনটা বেরোলো, সেই পেনটার রং হলো কি লাল। ঠিক আছে, সেকেন্ড ওয়ান ইজ অলসো রেড, 2 নম্বর পেনটা আপনি তুললেন, সেটাও লাল। 3 নম্বর পেনটা তুললেন, সেটাও লাল। 4 নম্বর পেনটা আপনি তুললেন, সেটাও লাল। 5 নম্বর পেনটা আপনি তুললেন, 5 নম্বর পেনটা আপনি তুললেন, সেটাও লাল। এবার 6 নম্বর আপনি পেনটা তুললেন, সেটাও লাল। এইবার আপনি করলেন কি, যখন 10টার মধ্যে 6টা পেন আপনি তুললেন, তার মানে কি 50% পার 60%, 10টায় 5টা হয় অর্ধেক। আপনি 6 পিস পেন তুলে দিলেন, দিয়ে বললেন তাহলে সবকটা লাল বেরোচ্ছে। তখন আপনি কনক্লুশন করে দিলেন কি, সিদ্ধান্তে চলে এলেন, সো দ্য অল পেন্স ইন দিস ব্যাগ আর রেড। তার মানে তুমি বললেন যে সবই লাল বেরোচ্ছে, তার মানে সবই এখানে লালই আছে, অন্য কোনো কালারের পেন নাই। এটা আপনি বলেন, এটা হচ্ছে স্ট্রং আর্গুমেন্ট। ওয়াই স্ট্রং আর্গুমেন্ট? কারণ এখানে 10টি পেনের মধ্যে 6টি পেনই আপনার কিন্তু লাল বেরিয়ে গেল, সুতরাং তারপর আপনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এই ব্যাগের সব পেন, যতগুলি পেন আছে প্রত্যেকটাই কিন্তু লাল। এটা আপনি কনক্লুশন বা সিদ্ধান্তে কিন্তু এলেন। সুতরাং এখানে কিন্তু আপনার স্ট্রং আর্গুমেন্ট। ঠিক আছে, আপনি এখানে স্ট্রং আর্গুমেন্ট পেলেন একটা। বুঝতে পারলেন জিনিসটা কি? সুতরাং এইটা হচ্ছে আমাদের, ধরুন 10টা বন্ধু গ্রুপে আছে, 10টা বন্ধু গ্রুপে আছে, তার মধ্যে দেখা গেল প্রথম জন বন্ধু গাঁজাখোর, দ্বিতীয় জনের বন্ধু মদখোর, তৃতীয় জন বন্ধু হচ্ছে বিড়িখোর, চতুর্থ জন বন্ধু সিগারেট খোর, তারপরের জন বন্ধু হচ্ছে আফিংখোর, তারপর জন 6 নম্বর বন্ধু হচ্ছে চুল্লুখোর। দিয়ে আপনি কি বললেন, এই গ্রুপে যতগুলো ছেলে আছে 10 জনের গ্রুপে প্রত্যেকটাই নেশাখোর, আপনি বলে দিলেন। লোকে কিন্তু মেনেও নেবে। কিন্তু আমি আগেই বলেছি যে ইন্ডাকটিভ রিজনিং কিন্তু 100% শিওর নয়। ধরুন এই ব্যাগে আপনার 9টা পেন লাল আর একটা পেন আপনার রয়ে গেছে কি ব্লু, তাহলে আপনি কি করবেন, এটা তো বিয়ে হয়ে গেল। একটা পেন রয়ে গেছে কি আপনার ব্লু, তাহলে কি করবেন বিষয়টা, তাহলে এটা 100% শিওর নয়, হতেও তো পারে 10জন বন্ধু নেশা করে, 10জন গ্রুপের মধ্যে 9জন হয়তো নেশা করে, একজন হয়তো নেশা করে না, সেটাও তো হতে পারে। সেই জন্য এই রিজনিং কখনো 100% শিওর নয়। আপনি 50% প্লাস পেলে আপনার আর্গুমেন্ট স্ট্রং হতে পারে, 50% প্লাস পেলে আপনার আর্গুমেন্ট স্ট্রং হতে পারে অর্ধেকের থেকে বেশি হলে, কিন্তু কখনোই আপনি বলতে পারবেন না যে ইন্ডাকটিভ রিজনিং ইজ সার্টেন বা ইন্ডাকটিভ রিজনিং ইজ 100% শিওর। আপনি কখনোই বলতে পারেন, কারণ সবই হতে পারে ওপর হচ্ছে। সো অল দ্য পেন্স ইন দ্য ব্যাগ আর রেড, আপনি বললেন কি সমস্ত ব্যাগের পেনগুলো হয় লাল, কিন্তু আপনি 6টা দেখে বলেছেন, বাকি 4টে কিন্তু আপনি দেখেননি। আপনি 6টা দেখেছেন, বাকি 4টে কিন্তু আপনি দেখেননি। সুতরাং সেই জন্য এটা আমাদের স্ট্রং আর্গুমেন্ট বাট নট 100% শিওর।
দয়া অভিজিৎ অনেক সময় দেখেছে যে প্রচুর একটা লোকেরও প্রচুর প্রমাণ আছে যে ও এই খুনের সময় এই এখানে ছিল, সে তার হাতে খুনের ছবি পাওয়া গেছে, সে খুনের তার হাতে অস্ত্র আছে দেখা যাচ্ছে, ওখানে সে আঘাত পেয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল কি সে তাকে মারতে যাচ্ছিল না, সে তাকে অস্ত্রটা তুলে বাঁচাচ্ছিল। সুতরাং কি ইন্ডাকটিভ অনুমান, আরোহ অনুমান কখনো 100% শিওর নয়। এটা সম্পূর্ণ কি করে, সম্পূর্ণ আমাদের প্রমাণের উপর বেসিস করে আমরা তৈরি করি, কোনো 100% কিন্তু শিওর না। এই যে আজকে চাকরি বাতিল গেল, শুনেছেন নিশ্চয়ই খবরটা সবাই, না শোনেননি? আজকে অনেকে চাকরি বাতিল গেছে, খবরটা শুনেছেন কি শোনেননি বলুন? আজকে অনেকে চাকরি বাতিল গেছে, হাই স্কুলের টিচার, গ্রুপ সি, গ্রুপ ডি। তার মধ্যে কি পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে বেশিরভাগটাই 99% হয়তো দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে, কিন্তু 1% তো ভালোভাবে পেয়েছে, তার চাকরিটাও তো গেল। কিন্তু সবাই কি খুঁটি দেখেনি, ওরা বলো পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দাও, পরে বিচার্য হবে। এইটা ইন্ডাকটিভ, দিস ইজ ইন্ডাকটিভ। যা বেরোচ্ছে সব দুর্নীতি, সব দুর্নীতি, সব দুর্নীতি, সব দুর্নীতি। 100 জনের মধ্যে ধরুন 98 জন 99 জন দুর্নীতি বেরিয়ে গেল, তো করে বলে সব কটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, সব কটাকে আউট করে দেয় এখান থেকে। বুঝতে পেরেছেন বিষয়টা কি? তাহলে ইন্ডাকটিভ, দিস ইজ ইন্ডাকটিভ। হ্যাঁ, কোর্ট তবে বলেও দিচ্ছে যদি এরকম কিছু হয় তো তারপরে চাকরিটা পেয়েও যাবে। কোর্টের বিচার কখনো ভুল হয় না। কোর্ট ভারতবর্ষে এখনো পর্যন্ত যত পলিটিক্যাল পার্টি বলুন, যাই বলুন, সবাই আসবে যাবে, কিন্তু কোর্টের বিচার চিরকাল দৃঢ় এবং কোর্টের বিচার চিরকাল সঠিক হয়। কোর্টের বিচার লেট হয়, কিন্তু সবসময় কোর্ট থেকে আপনি সঠিক বিচারটা পাবেন। কোর্ট আছে বলেই মানুষ এখনো পর্যন্ত বেঁচে আছে। একমাত্র আপনি কোর্টকে, আদালতকে আপনি নিঃসন্দেহে চোখ বুঝে ভরসা করতে পারেন, কারণ কোর্ট কখনো কাউকে খারাপ বিচার দেবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন বিষয়টা কি বলুন? এই নিয়ে কারো প্রবলেম? বাংলাটা বলে দিই, আমি জিজ্ঞেস করছি। দেখুন কি বলছে, স্ট্রং আর্গুমেন্ট হোয়েন, এই যখন কোনো আরোহ অনুমানের যুক্তিগুলি 50% প্লাস হয়। এই জায়গায় 10টি পেন আছে, প্রথম পেন হয় লাল, দ্বিতীয়টি লাল, তৃতীয়টিও লাল, চতুর্থ লাল, পঞ্চম লাল, ষষ্ঠ লাল, অতএব এই ব্যাগে যত পেন আছে সবই লাল। এই জায়গাটা, এটা হচ্ছে স্ট্রং আর্গুমেন্ট। বলুন, কারো কোনো প্রবলেম আছে এখান থেকে? কারো কোনো প্রবলেম আছে এখান থেকে? কারোর যদি কোনো প্রবলেম থাকে, একটু যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলুন। কারোর যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলুন। বলুন, কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জানান, তারপর আমি এগোচ্ছি। প্লিজ জান, কারোর যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে জানান আমাকে। কারণ ক্লাস করতে এসে যদি ডাউট ক্লিয়ার না হয় তাহলে ক্লাস করিয়ে কোনো লাভ নাই। কারোর যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে কোনো বিষয়ে জানাতে ভুলবেন না। না নেই, ভেরি গুড লাবণী সাহা, ভেরি গুড। পারমিতা ব্যানার্জি ওয়েলকাম। তাহলে কারোরই কোনো প্রবলেম নাই, তাহলে বেশ উইক আর্গুমেন্টে আমি যাচ্ছি। উইক আর্গুমেন্ট কি বলছে, হোয়েন অ্যান আর্গুমেন্ট ইজ বেসড অন অ্যান ইন্ডাকটিভ অ্যাজাম্পশন ইজ লেস দেন 50%। যখন 50%-এর থেকে কম যুক্তিবাক্য থাকবে তখন তাকে আমরা বলবো কি উইক আর্গুমেন্ট। ঠিক আছে, ধরুন একটা সিআইডির এপিসোড চলছে, দয়া এসে বললো এসপি স্যার অভিজিৎ यही খুনি হ্যাঁ। তখন एसपी साहब बोल दया ये खूनी क्यों है मुझे बताओ। तখন বলছে যে স্যার इसने जब उसका मर्डर हुआ था ना, यही आदमी वहां पर था, सो इसीलिए ही मर्डर किया। तो रोहित बोलते दया धीरज रखो ये नहीं हो सकता है, तुम एक के बेसिस पे कैसे बोल सकते हो यहाँ पर था इसलिए वो मर्डर है, तुम यह क्या बक रहे हो। তখন বদমাম বলছে দয়া पता लगाओ ये आदमी नहीं भी हो सकता है, तुम्हें कुछ गलत फहमी हो गया हो। বলে দিত। তার মানে কি মাত্র একটা প্রমাণ দেখে কিন্তু সেখানে আমাদের, কম দেখে কিন্তু আমাদের, প্রমাণ তো নয়, কম আইডিয়া দেখে কিন্তু সেখানে আমাদের বিচার করা যাবে না, এই আর্গুমেন্টটা হয়ে যাবে কি উইক। কোর্ট আর্গুমেন্টও তাই হয়। কোর্টে বলছে যে উকিলকে বলছে আপনি কি করে বললেন এই ব্যক্তি দোষী, বললো যে ইয়োর অনার এই ব্যক্তি খুব রেগেছিল ওই লোকটার উপরে, তার মানে এই খুন করেছে। তা তো কখনো হতে পারে না, আপনি ভালো করে প্রমাণযুক্ত রেগে থাকলে আমি তো আপনার উপর রেগে আসলাম, আমি কি আপনি খুন করে দেবো? তা তো নয়, সেটা কখনোই নয়।
সেক্ষেত্রে আরো ভালো করে আরো উইক, আপনার আর্গুমেন্টটা অনেক উইক হয়ে যাচ্ছে। তাহলে কি, যখন আমাদের আর্গুমেন্টটা 50% থেকে কম হবে, লেস দেন 50%, তখন তাকে বলা হবে কি, তখন তাকে বলা হবে যে উইক আর্গুমেন্ট। যখন লেস দেন হাফ, লেস দেন হাফ হবে, যখন ওটা ছিল কি গ্রেটার দেন হাফ, এটা লেস দেন হাফ, মোর দেন হাফ এটা হচ্ছে লেস দেন হাফ। ঠিক আছে, দেখুন বলছে দেয়ার আর 10 পেন্স ইন দিস ব্যাগ। একই উদাহরণ দেখুন, এই ব্যাগে, একটা ব্যাগে 10টি পেন আছে। আপনি, আপনাকে বলা হলো এই ব্যাগে কি কি পেন আছে, কোন কোন কালির পেন আছে বলতো, আপনি একটা পেন বার করলেন, ফার্স্ট পেন ইজ রেড, প্রথম পেনটা হলো লাল, দিয়ে আপনি বললেন সো অল পেন্স ইন দিস ব্যাগ আর রেড, সুতরাং সব পেনই এখানে লালই হবে। তাহলে না হতেও পারে, আপনি একটা থেকে আপনি পুরোটা বললেন, কি স্ট্রং হলো কখনোই? তাহলে এ মা তুই একটা থেকে বললি কেন, অন্তত 5-7টা দেখ, তবে তো বলতে পারবি। এটা হলো কি উইক আর্গুমেন্ট। যখন কোনো আরোহ অনুমানে যুক্তি বা কুগুলি 50% থেকে কম থাকবে। এই ব্যাগে 10টি দেন না পেন আছে, ঠিক আছে, দেন না, কোথায় গেল এই কারসারটা, মাঝে মাঝে গায়েব হয়ে যায়, আইতে এসছে। পেন আছে, প্রথম পেন হয় লাল, অথবা এই ব্যাগে সব পেন হয় লাল। এটা হলো আমাদের কি উইক আর্গুমেন্ট, কারণ 10টার মধ্যে 10টায় একটা হলো কি 10%, আমরা বলেছিলাম কি 50% থেকে যখন নিচে হবে, 10টার 50% করে 5টা, 5টা হচ্ছে 50%, তাহলে তার থেকে নিচে হলো, সেক্ষেত্রে এইটা হয়ে গেল কি আমাদের উইক আর্গুমেন্ট, দুর্বল যুক্তি। ঠিক আছে, আপনাকে যে বলা হলো, ধরুন একটা হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, তার ওয়াইফ সিদ্ধান্ত নিল হাজবেন্ডকে ডিভোর্স করবে, তার বাড়ি জিজ্ঞেস করছে আরে কেন ডিভোর্স করবি বল, বললো যে আমার মনে হয় ও একটা অন্য অ্যাফেয়ারে আছে। তখন বলছে যে কি করে বুঝলি, বলছে কারণ ও রাত্রিবেলা একজনের সঙ্গে কথা বলছিল। তখন ফারলে বলে এ মা, সেটা অন্য কাজের সূত্রেও হতে পারে তো, অন্য সঙ্গে অ্যাফেয়ার আছে তুই বুঝলি কি করে, আশ্চর্য ব্যাপার, একটা প্রমাণ দেখে হয়, আরো কিছু জোগাড় কর প্রমাণ, তবে তোকে বলবি ডিভোর্স দেবো। সেইটা এবার যদি বলে দিল এটা উইক আর্গুমেন্ট। এবার যদি বললো হ্যাঁ অ্যাফেয়ার আছে, তাকে দেখেছি অন্য একটা মেয়ের সঙ্গে ক্যাফে যেতে, তাকে দেখেছি ফোনে বাবু সোনা সোনা মোনা করে কথা বলতে, সুতরাং কি, সুতরাং তোমার সঙ্গে অ্যাফেয়ার আছে, আমি তাই ছেড়ে, তখন বাড়িতে বলবে ঠিক বলেছিস ছেড়ে দে, এটা স্ট্রং আর্গুমেন্ট। দেখুন আপনাদের বিখ্যাত বিখ্যাত উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শুধু বইয়ের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না, বাইরের টাইরের যা মন তা করে বোঝাচ্ছি। আমার ফান্ডা একটাই, অনেকে বলে স্যার আপনি এসব উদাহরণ কেন দিচ্ছেন, আমার ফান্ডা একটাই, আপনারা বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না, যদি বুঝে যান আমার পড়ানো সার্থক, আর বই উদাহরণ দিয়ে যদি বুঝতে না পারেন তাহলে কোনো মানে হয় না বস। বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, বলুন। ওয়েলকাম মোহাম্মদ আব্দুল শুকুর মন্ডল, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, ক্লিয়ার না ক্লিয়ার নয়, বলুন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ ক্লিয়ার, বাকিরা বলুন, সবাই বলুন, 10 জন আছেন 10 জনই বলুন ক্লিয়ার না ক্লিয়ার নয়। ইয়েস স্যার, আপনি কারোর আটকাচ্ছে না, একজনও বুঝতে অসুবিধা হচ্ছে না কারোর, কি ব্যাপার, সব মনে হয় আগে থেকে পড়া আছে এদের, আপনার আগে থেকে পড়া আছে না সবারই, আপনার সবাই আগে থেকে পড়া আছে না? বৈশাখী চ্যাটার্জি আপনি নতুন আজকে অ্যাডমিশন নিয়েছেন আপনি, বলুন বুঝতে পারছেন, পড়ানো ভালো লাগছে, বলুন পড়ানো ভালো লাগছে, বলুন প্লিজ। সবাই বলছে ক্লিয়ার, বলুন পড়ানো ভালো লাগছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের কি আগে থেকে পড়া ছিল এগুলো, হতেও পারে। দেখুন তারপরে নেক্সট কোজেন্ট। এবার আগেরটাই আমরা পড়েছিলাম কি সাউন্ড অ্যান্ড আনসাউন্ড, মনে আছে নিশ্চয়ই, আগের যেটা আমরা পড়েছিলাম ডিডাকটিভের সাউন্ড অ্যান্ড আনসাউন্ড, আমি একবার দেখিয়ে দিই। ডিডাকটিভের সাউন্ড অ্যান্ড আনসাউন্ড কি বলেছিল, দেখুন ডিডাকটিভে সাউন্ডনেস কখন চেক হবে, যখন আমাদের আর্গুমেন্টটা ভ্যালিড হবে এবং যখন আমরা দেখব যে বাস্তবের সঙ্গে যে কথাগুলি বা কন্টেন্টটা আছে তার মিল আছে কিনা। যদি বাস্তবের সঙ্গে মিল থাকে তাহলে সেই আর্গুমেন্টটা হবে সাউন্ড, আর যদি বাস্তবের সঙ্গে মিল না থাকে তাহলে হবে আনসাউন্ড। আর যদি প্রথমেই কোনো আর্গুমেন্ট বা
রিজনিং যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে কি আনসাউন্ড। আশা করছি আপনাদের মনে আছে। ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে সাউন্ডনেস হওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে কি সেটাকে কি হতে হবে ভ্যালিড হতে হবে। নেক্সট কি নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রকৃতি বা বাস্তবের সঙ্গে কথাগুলি মিল আছে কিনা। ঠিক আছে। আর আনসাউন্ড হওয়ার জন্য কি হতে হবে প্রথমে যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে প্রথমে আনসাউন্ড হয়ে গেল, আর যদি ভ্যালিড হয় তারপরে দেখতে হবে প্রকৃতির সঙ্গে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সাউন্ড, যদি মিল না থাকে তাহলে হয় আনসাউন্ড। এই যে উদাহরণটা দেখে নিন, উদাহরণটা কি বলছে, উদাহরণটা বলছে আমার সকল বাদুর হয় স্তন্যপায়ী, ছাগল হয় স্তন্যপায়ী, অতএব ছাগল হয় বাদুর। প্রকৃতির সঙ্গে কোনো মিল আছে বলুন? প্রকৃতির সঙ্গে কি মিল আছে? মিল নেই। যদি এটা ইনভ্যালিড আর্গুমেন্ট তাহলে প্রকৃতির সঙ্গে কোনো মিল নেই, তাহলে সেটা হয়ে গেল আমাদের সাউন্ড আনসাউন্ড। ইন্ডাকটিভের ক্ষেত্রে আমাদের কোজেন্ট আর আনকোজেন্ট, ওখানে ছিল সাউন্ড আর আনসাউন্ড, আর ইন্ডাকটিভ হচ্ছে কোজেন্ট অ্যান্ড আনকোজেন্ট। তাহলে কোজেন্ট এবং আনকোজেন্ট তাহলে কখন হবে? কোজেন্ট কখন হবে? যখন কোনো ইন্ডাকটিভ আর্গুমেন্ট প্রথমে স্ট্রং হতে হবে। স্ট্রং আর্গুমেন্ট, উইক আর্গুমেন্ট আশা করছি বুঝে গেছেন, না বুঝলে আমাকে আবার বলুন। তাহলে কোজেন্ট হওয়ার জন্য প্রথমে আমাদের কি হতে হবে স্ট্রং আর্গুমেন্ট হতে হবে। স্ট্রং আর্গুমেন্ট মানে কি যুক্তি বাক্যগুলি 50% প্লাস হতে হবে। যদি হয় তাহলে সেটা হয়ে গেল স্ট্রং আর্গুমেন্ট। এবার স্ট্রং আর্গুমেন্ট হওয়ার পর দেখতে হবে কন্টেন্টের সঙ্গে প্রকৃতি বা বাস্তবের মিল আছে কিনা। যদি কন্টেন্টের সঙ্গে প্রকৃতি বা বাস্তবের মিল থাকে তাহলে সেই স্ট্রং আর্গুমেন্টটা হয়ে যাবে কি কোজেন্ট। আর যদি প্রকৃতি বা বাস্তবের সঙ্গে যদি মিল না থাকে তাহলে সেই স্ট্রং আর্গুমেন্ট হয়ে যাবে কি আনকোজেন্ট। when the entire logic of the inductive reasoning is strong এবং and when it corresponds to reality then it will be cogent। যখন আরোহ বা ইন্ডাকটিভ অনুমানের সম্পূর্ণ যুক্তিটি শক্তিশালী হয় বা স্ট্রং হয় এবং যখন তার বাস্তবের সঙ্গে মিল থাকে তখন সেটা হবে কি কোজেন্ট। না হলে মিল না থাকলে হয়ে যাবে কি আনকোজেন্ট। উদাহরণ দেখুন, বলছে রামা ইজ হিউম্যান অ্যান্ড হি ইজ মোর্টাল। রাম হচ্ছে মানুষ এবং সে হচ্ছে কি মরণশীল। স্যাম ইজ হিউম্যান অ্যান্ড হি ইজ মোর্টাল। স্যামও হয় মানুষ এবং সে হয় মরণশীল। ম্যাজিক, ম্যাজিক ম্যাজিক হবে না, নাম হবে এটা, হ্যাঁ মধু হবে, এটা ম্যাজিক হয়ে গেছে, ম্যাজিক মধু। মধু ইজ হিউম্যান অ্যান্ড মোর্টাল। হানি, হানি এটা হানি, ধরুন হানি সিং, হানি সিং ইজ হিউম্যান অ্যান্ড মোর্টাল। হানি সিংও হয় মানুষ এবং মরণশীল। সুতরাং অল মেন আর মোর্টাল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এখানে এগুলো উদাহরণ, এটা প্রিমাইসেস 1, প্রিমাইসেস 2, প্রিমাইসেস 3, প্রিমাইসেস 4। এখানে কি বলা হয়েছে যে স্ট্রং আর্গুমেন্ট, কারণ আমাদের প্রথমে আমরা বলেছিলাম কি যে ইন্ডাকটিভ আর্গুমেন্টে 2 বা ততোধিক যুক্তি বাক্য থাকতে হবে, 2 বা তার থেকে বেশি, তবে সেটা হবে কি স্ট্রং আর্গুমেন্ট। ঠিক আছে, 2 বা ততোধিক যুক্তি থাকলে সেটা স্ট্রং আর্গুমেন্ট। আর 2 বা ততোধিক যদি না থাকে, 2 এর নিচে থাকে, তখন সেটা হবে উইক আর্গুমেন্ট। সুতরাং এটা হলো আমাদের স্ট্রং আর্গুমেন্ট। বলছে রাম হচ্ছে মানুষ, সে হয় মরণশীল। স্যাম হচ্ছে মানুষ, সে হয় মরণশীল। মধু হচ্ছে মানুষ, সে হয় মরণশীল। হানি সিং হচ্ছে মানুষ, সে হয় মরণশীল। স্ট্রং আর্গুমেন্ট, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এইটার সঙ্গে এটা স্ট্রং হয়ে গেল প্রথম কথা। স্ট্রং হওয়ার পরে দেখতে হবে এর সঙ্গে প্রকৃতির মিল আছে কিনা, বাস্তবের সঙ্গে কি মিল আছে। সমস্ত মানুষ হয় মরণশীল, অবশ্যই বাস্তবের সঙ্গে মিল আছে, সুতরাং এটা হয়ে গেল কি আমাদের কোজেন্ট। ঠিক আছে, বুঝতে পারলেন জিনিসটা কি? যেমন কি বলছে, বলছে যখন আরোহ অনুমানের সম্পূর্ণ যুক্তি শক্তিশালী হয় এবং যখন তার বাস্তবের সঙ্গে মিল থাকে, এটা অবশ্যই বাস্তবের সঙ্গে মিল আছে, তখন সেটা কোজেন্ট হবে। আর তাহলে আনকোজেন্ট কখন হবে? when an inductive reasoning is strong but does not correspond to reality or nature। বলছে যখন কোনো আরোহ অনুমান শক্তিশালী হবে বা স্ট্রং হবে, 50% প্লাস হবে, কিন্তু বাস্তবের সঙ্গে বা প্রকৃতির সঙ্গে মিল থাকবে না, তখন তাকে বলা হবে আনকোজেন্ট।
আর একটা পয়েন্ট কি বলেছে, আমরা ডিডাক্টিভে পড়েছিলাম কি, যে ইনভ্যালিড আর্গুমেন্ট অবশ্যই আনসাউন্ড হবে, তেমনি এখানেও বলছে উইক ইন্ডাকটিভ অ্যাজাম্পশন মাস্ট বি আনকোজেন্ট, অর্থাৎ উইক আর্গুমেন্ট সবসময় কিন্তু আনকোজেন্টই হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে উইক আর্গুমেন্ট সর্বদাই কিন্তু আনকোজেন্ট হবে। দুর্বল আরোহ অনুমান অবশ্যই হবে আনকোজেন্ট। এখানে দেখুন উদাহরণ দেখুন একটা, তাহলে আনকোজেন্ট তাহলে বুঝতে পারবেন আপনারা। গোট ইজ অ্যান এনিম্যাল অ্যান্ড ইট ইজ এ ম্যামেল। ছাগল হয় একটা, বাংলাটা দেখুন তাহলে বুঝতে পারবেন। ছাগল হয় প্রাণী এবং সে হয় স্তন্যপায়ী। কুকুর হয় প্রাণী, সে হয় স্তন্যপায়ী। বিড়াল হয় প্রাণী এবং সে হয় স্তন্যপায়ী। প্রথমে দেখতে হবে এটা স্ট্রং না উইক আর্গুমেন্ট। কি বলা ছিল, স্ট্রং হওয়ার জন্য কি হতে হবে, স্ট্রং হওয়ার জন্য ইন্ডাকটিভ আর্গুমেন্টে 2 বা ততোধিক যুক্তিবাক্য থাকতে হবে। 2 বা তার অধিক, ততোধিক, ততোধিক মানে কি, তার অধিক, অর্থাৎ 2 এর অধিক, 2 বা ততোধিক যুক্তিবাক্য থাকতে হবে। যুক্তিবাক্য 2 or more premises। এখানে দেখুন 3টে আছে, P1 premise 1, P2 premise 2, P3 premise 3। তাহলে কি, এটা হয়ে গেল আমাদের স্ট্রং আর্গুমেন্ট। এরা বলছে যে প্রকৃতির সঙ্গে মিল থাকতে হবে। এবার কি মিল থাকে তবে হবে কোজেন্ট, আর যদি মিল না থাকে তাহলে হবে আনকোজেন্ট। ছাগল হয় প্রাণী, সে হয় স্তন্যপায়ী। কুকুর হয় প্রাণী, সে হয় স্তন্যপায়ী। বিড়াল হয় প্রাণী এবং সে হয় স্তন্যপায়ী। অতএব সকল প্রাণী হয় স্তন্যপায়ী। এটার সঙ্গে কি প্রকৃতির মিল আছে বলুন? সমস্ত প্রাণী কি ম্যামেল হয়? সমস্ত প্রাণী কি স্তন্যপায়ী হয়? পিঁপড়ে কি স্তন্যপায়ী হয়? কখনোই না। মাছ কি স্তন্যপায়ী হয়? কখনোই না। তাহলে কি, এটার সঙ্গে প্রকৃতি এখানে কখনোই বলে দিল সকল মানুষ, সকল প্রাণী হয় স্তন্যপায়ী, তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের প্রকৃতির সঙ্গে মিল থাকলো না। আর সকল প্রাণী কিন্তু স্তন্যপায়ী নয়। ঠিক আছে, সুতরাং এইটা হয়ে গেল স্ট্রং আর্গুমেন্ট, স্ট্রং বাট প্রকৃতির সঙ্গে মিল নাই, বাট কি হয়ে গেল, আনকোজেন্ট। বলুন কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ স্যার, ইজি লাগছে, ভেরি গুড। বলুন কারো কোনো সমস্যা আছে কিনা, বলুন কারো কোনো সমস্যা আছে কিনা বলুন। কারো কোনো সমস্যা আছে এখান থেকে? ইজ দেয়ার এনি প্রবলেম? কারো কোনো সমস্যা আছে? না, সবাই বলুন একবার কারোর কোনো সমস্যা আছে কিনা। না, কারো কোনো সমস্যা নেই, অল গুড, ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছেন সবাই? তাহলে ক্লিয়ার, ভেরি গুড। অনিন্দ, আপনি অনেক পরে জয়েন করলেন ক্লাসে। আমি ভেবেছিলাম যে অনেকে বুঝতে অসুবিধা হবে, কিন্তু কারো সবাই বুঝতে কারো প্রবলেমই হয়নি। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে তাহলে আপনাদের আজকে এই অবধি থাক। আবার কালকে আপনাদের ক্লাস হবে। কালকে ক্লাসে আমি ধরবো কি, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আর করলাম না, কারণ ছেদ কেটে যাবে। ওটা অন্য ধরনের জিনিস, এটা অন্য ধরনের জিনিস। সুতরাং আজকে আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস হবে আমাদের অ্যাপেই হবে, স্টাডি রিটেন অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ক্লাস করতে পারবেন। ঠিক আছে, যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের কোর্সে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। মোটামুটি 40টা প্রশ্ন আপনারা নেট পরীক্ষায় পেতে পারেন, পেপার 1 থেকে এবং পেপার 2 থেকেও। পেপার 2 থেকে একটু বেশি, 50টা মতো। ঠিক আছে, সুতরাং আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনার যখন সবারই কোনো প্রবলেম নেই, তাহলে সবাইকে গুড নাইট। আবার কালকে আমাদের ক্লাস হবে, কালকে আবার সবাই আপনারা জয়েন হবেন। একটু পরেই নোটটা আমি আপলোড করে দিচ্ছি এবং ক্লাসটা রেকর্ডিংটাও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, কালকে আবার সবাই আপনারা জয়েন হবেন। সবাইকে তাহলে গুড নাইট। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
বলুন, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো সমস্যা থাকলে বলুন। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ অনিন্দ, বলুন বলুন, শুনতে পাচ্ছি আমি, বলুন। হ্যালো, আপনি একবার রেজ হ্যান্ড করুন। গুড নাইট, সবাই গুড নাইট। গুড নাইট। অনিন্দ, আপনি কিছু বলছিলেন, বলুন। আপনি রেজ হ্যান্ড করুন, একবার শুনতে পাবো আমি, বলুন, আমি শুনতে পাবো সব। বলুন আপনি। বেশ, পেপার 2 এর ক্লাস আছে। ইংলিশ লিটারেচারের আমাদের পিএসসি এবং ইউজিসি নেটের ক্লাস আছে, সেই ক্লাসে আপনারা জয়েন হতে পারেন। যদি কেউ ইংলিশের থেকে থাকেন তাহলে আপনারা জয়েন হতে পারেন ক্লাসে। ওকে, ওটা নর্মালি 9:10 শুরু করবো আমি। সবাইকে গুড নাইট।